বাংলাদেশের রাজনীতিতে গত ১.৫ দশকে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি ছিল রাজনৈতিক কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা। রাজধানীর পল্টন, গুলিস্তান, শাহবাগ কিংবা প্রেস ক্লাব এলাকা যেখানেই বড় রাজনৈতিক সমাবেশ বা মিছিল হতো, সেখানে পুলিশের উপস্থিতি থাকতো সবচেয়ে বেশি। সরকার বলতো জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে বিরোধী দল, মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম অভিযোগ করত অনেক ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগ, গণগ্রেপ্তার এবং কঠোর পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে যেসব কর্মকর্তার নাম বিভিন্ন সময় আলোচনায় এসেছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের তৎকালীন অতিরিক্ত উপকমিশনার এডিসি হারুনুর রশিদ। দায়িত্ব পালনকালে তাকে নিয়ে জনমত ছিল দুই রকম। পুলিশের একটি অংশ তাকে কঠোর ও কার্যকর কর্মকর্তা হিসেবে মূল্যায়ন করলেও বিভিন্ন রাজনৈতিক দল ও অধিকার কর্মীরা অভিযোগ করেন যে আন্দোলন দমনে তিনি কঠোর কৌশল গ্রহণ করতেন। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে এসব অভিযোগের অনেকগুলোরই বিচারিক নিষ্পত্তি হয়নি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে একটি ঘটনা এডিসি হারুনকে আবারও জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। রাজধানীর বারডেম হাসপাতালে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেখানে এডিসি হারুন, ডিএমপির আরেক কর্মকর্তা সানজিদা আফরিন এবং রাষ্ট্রপতির তৎকালীন সহকারী একান্ত সচিব আজিজুল হক মামুনকে কেন্দ্র করে একটি ব্যক্তিগত বিরোধের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনাও ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। ঘটনার পর বিষয়টি আরও আলোচিত হয় যখন ছাত্রলীগের কয়েকজন নেতাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া এবং তাদের উপর নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসে। অভিযোগকারীরা দাবি করেন তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। অন্যদিকে এডিসি হারুন নিজের বক্তব্যে দাবি করেছিলেন তিনিও হামলার শিকার হয়েছিলেন এবং ঘটনাটির তার নিজস্ব ব্যাখ্যাও ছিল। এই ঘটনার পর ব্যাপক জনমত তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশনের টক শো এবং জাতীয় সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা চলে। প্রশ্ন ওঠে, একজন পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত কোনো ঘটনা যদি দাপ্তরিক সিদ্ধান্তকে প্রভাবিত করে, তাহলে তার জবাবদিহি কিভাবে নিশ্চিত হবে? এরপর সরকার প্রশাসনিক পদক্ষেপ নেয়। প্রথমে এডিসি হারুনকে দায়িত্ব থেকে সরিয়ে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সময় সংশ্লিষ্ট কর্মকর্তা সানজিদা আফরিনের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাটি তদন্তে একাধিক কমিটি কাজ করে এবং বিষয়টি দীর্ঘ সময় জন আলোচনায় ছিল। এর কিছুদিন পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পুনর্বিন্যাস শুরু হয়। পুলিশ প্রশাসনেও একাধিক কর্মকর্তাকে ওএসডি করা হয় এবং অনেকের দায়িত্ব পরিবর্তন করা হয়। এডিসি হারুনুর রশিদও সেই প্রশাসনিক পরিবর্তনের অংশ হন। পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যমে তার বর্তমান অবস্থান নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হয়। তবে সরকারি সূত্রের বক্তব্য ছিল তিনি নিয়ম অনুযায়ী ওএসডি অবস্থায় রয়েছেন এবং সক্রিয় কোনো দায়িত্ব পালন করছেন না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে নানা ধরনের দাবি ও মন্তব্য ছড়িয়ে পড়লেও সেগুলোর সবই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই সরকারি প্রজ্ঞাপন, আদালতের নথি এবং সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্যই এ বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে বিবেচিত হয়। তবে এখানেই আলোচনার শেষ নয়, কারণ ২০২৬ সালে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ প্রশাসনের শৃঙ্খলা নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, দীর্ঘদিনের কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ এবং নতুন প্রশাসনিক পদক্ষেপ এসব বিষয় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশে শুধু রাজনৈতিক অঙ্গন নয়, প্রশাসনের বিভিন্ন স্তরেও বড় ধরনের পুনর্বিন্যাস শুরু হয়। বিশেষ করে পুলিশ বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব, উপস্থিতি এবং শৃঙ্খলা নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু করে সরকার। এর অংশ হিসেবে অনেক কর্মকর্তাকে ওএসডি করা হয়, আবার কারো বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। এই সময় আলোচনায় আসে এডিসি হারুনুর রশিদের নামও। তিনি সক্রিয় দায়িত্বে না থাকলেও প্রশাসনিকভাবে ওএসডি অবস্থায় ছিলেন। সরকারি সূত্র জানায়, ওএসডি থাকা মানে চাকরি শেষ হয়ে যাওয়া নয়, বরং নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্ধারিত কর্তৃপক্ষের অধীনে থাকতে হয় এবং প্রয়োজন অনুযায়ী হাজিরা বা প্রশাসনিক নির্দেশনা অনুসরণ করতে হয়। ২০২৬ সালের জুলাই মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন আবারও পুলিশ প্রশাসনকে আলোচনায় নিয়ে আসে। সেই প্রজ্ঞাপনে ৪ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সরকারি ব্যাখ্যায় বলা হয়, বিভাগীয় তদন্তের দীর্ঘ সময় অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, দায়িত্ব অবহেলা এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এই সিদ্ধান্ত হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস এবং সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসানের নাম ছিল। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা ও সহকারী পুলিশ সুপার আফজালুন নেসাকেও একই ধরনের প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনা হয়। সরকারি প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার বিরুদ্ধে পৃথক বিভাগীয় তদন্তের কথা উল্লেখ করা হয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, এই সিদ্ধান্ত কোনো একক ঘটনার কারণে নয়, বরং সরকারি চাকরির শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে নেওয়া হয়েছে। তাদের মতে, কোনো কর্মকর্তা অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, প্রশাসনের এই পরিবর্তন শুধু জনবল পুনর্বিন্যাস নয়, এর মাধ্যমে পুলিশ বাহিনীতে জবাবদিহি বাড়ানোর একটি বার্তাও দেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলছেন, এসব সিদ্ধান্তের কার্যকারিতা মূল্যায়ন করতে হলে দীর্ঘমেয়াদে এর ফলাফল দেখতে হবে। এদিকে বিভিন্ন গণমাধ্যমে আরও কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, সাময়িক বরখাস্ত এবং প্রশাসনিক প্রক্রিয়ার খবর প্রকাশিত হয়। তবে সব ক্ষেত্রে তদন্ত একই পর্যায়ে নেই। কোথাও তদন্ত চলছে, কোথাও বিভাগীয় শুনানি শেষ হয়েছে, আবার কিছু ক্ষেত্রে আদালতের প্রক্রিয়াও চলমান। এই সময় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 18 জন পুলিশ কর্মকর্তাকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করার বিষয়টিও আলোচনায় আসে। সংশ্লিষ্ট সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা সক্রিয় দায়িত্বে ফিরতে পারবেন না। তবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া মানে কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধের দোষী এমন নয়। প্রশাসনিক ও ফৌজদারি বিচার দুটি ভিন্ন প্রক্রিয়া। তাই কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলেও ফৌজদারি অভিযোগ থাকলে সেটি আদালতেই প্রমাণ করতে হয়। পুলিশ সংস্কারের প্রশ্ন নতুন করে সামনে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার জানিয়েছে, ভবিষ্যতে পুলিশকে আরও পেশাদার, জবাবদিহিমূলক এবং রাজনৈতিক প্রভাবমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাহিনীর ভেতর শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, অতীতের যেসব ঘটনায় বল প্রয়োগ বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে, সেগুলো নিরপেক্ষ তদন্ত শেষ হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের মতে, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, আর অভিযোগ প্রমাণিত না হলে সংশ্লিষ্ট ব্যক্তির অধিকারও সমানভাবে নিশ্চিত করতে হবে। এখন প্রশ্ন হলো, প্রশাসনিক এই পদক্ষেপের পর রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? অতীতের বিতর্কিত ঘটনাগুলো নিয়ে সরকার, বিরোধী দল এবং বিভিন্ন পক্ষ কি বলছে? পুলিশ প্রশাসনের ধারাবাহিক বিভাগীয় ব্যবস্থা, ওএসডি এবং বরখাস্তের সিদ্ধান্ত প্রকাশের পর বিষয়টি প্রশাসনিক গণ্ডি ছাড়িয়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রেও চলে আসে। বিভিন্ন রাজনৈতিক দল এটিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করেছে। তবে একটি বিষয় নিয়ে প্রায় সব পক্ষই একমত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, প্রশাসনের কোনো সদস্য যদি আইন ভঙ্গ করেন বা সরকারি দায়িত্ব পালনে অনিয়ম করেন, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারের ভাষ্য অনুযায়ী এসব সিদ্ধান্ত ব্যক্তি নয়, অভিযোগের ধরন, বিভাগীয় তদন্ত এবং বিদ্যমান আইন বিবেচনা করেই নেওয়া হচ্ছে। অন্যদিকে বিএনপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, অতীতের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাদের নেতাকর্মীরা অতিরিক্ত পুলিশি বল প্রয়োগ, গ্রেপ্তার এবং নির্যাতনের শিকার হয়েছেন। দলটির নেতারা প্রকাশ্যে বলছেন, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনি নিষ্পত্তি হওয়া উচিত। একইভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। দলটির নেতারা দাবি করছেন, যেসব ঘটনায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে, সেগুলোর বিচার আইনের মাধ্যমে হওয়া প্রয়োজন। তবে এসবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের অবস্থান, অভিযোগের সত্যতা নির্ধারণ করবে তদন্ত সংস্থা এবং আদালত। আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনিক ব্যবস্থা এবং ফৌজদারি বিচার দুটি আলাদা বিষয়। একজন কর্মকর্তা ওএসডি হতে পারেন, সাময়িক বরখাস্ত হতে পারেন বা বিভাগীয় শাস্তির মুখোমুখি হতে পারেন। কিন্তু কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হতে হলে আদালতে প্রমাণ উপস্থাপন, শুনানি এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া বাধ্যতামূলক। এই কারণেই বর্তমানে আলোচিত বিভিন্ন মামলায় তদন্তের অগ্রগতি গুরুত্বপূর্ণ। তদন্তে নতুন তথ্য এলে অভিযোগের পরিধি পরিবর্তন হতে পারে। আবার কোনো অভিযোগের পর্যাপ্ত প্রমাণ না মিললে সেটিও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হবে। এদিকে মানবাধিকার সংগঠনগুলো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের মতে, অতীতের যেসব ঘটনায় বল প্রয়োগ, ক্ষমতার অপব্যবহার বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, সেগুলো নিরপেক্ষ তদন্ত হওয়া যেমন জরুরি, তেমনি অভিযুক্ত ব্যক্তিদেরও আইনি অধিকার নিশ্চিত করা সমান গুরুত্বপূর্ণ। আইনের শাসনের মূল ভিত্তিই হলো অভিযোগ প্রমাণের আগে কাউকে অপরাধী হিসেবে ঘোষণা না করা এবং অভিযোগ প্রমাণিত হলে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলো শুধু কয়েকজন কর্মকর্তার প্রশাসনিক অবস্থান পরিবর্তনের বিষয় নয়, এটি পুলিশ বাহিনীর ভবিষ্যৎ কাঠামো এবং জবাবদিহি নিয়ে বৃহত্তর আলোচনারও অংশ।
তারা মনে করেন বাহিনীকে আরও পেশাদার, রাজনৈতিকভাবে নিরপেক্ষ এবং জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করতে দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন। এর মধ্যে নিয়োগ, প্রশিক্ষণ, অভ্যন্তরীণ তদারকি এবং স্বাধীন অভিযোগ তদন্ত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয় রয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি বিচারিক প্রক্রিয়ার গতি ও স্বচ্ছতায় শেষ পর্যন্ত জনমতকে প্রভাবিত করবে, কারণ আলোচিত ঘটনাগুলোর অনেকগুলোই এখনও তদন্ত বা বিচারাধীন। ফলে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই এসব বিষয়ে আইনি অবস্থান নির্ধারণ করবে। সব মিলিয়ে এডিসি হারুনুর রশিদকে ঘিরে বিতর্ক, 2023 সালের বারডেম হাসপাতালের আলোচিত ঘটনা, পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ, ওএসডি, বিভাগীয় তদন্ত এবং সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত, সবকিছু মিলিয়ে এটি এখন বাংলাদেশের প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে এই অধ্যায়ের শেষ এখনও লেখা হয় নাই। যেসব তদন্ত চলছে সেগুলোর ফল, আদালতের রায় এবং ভবিষ্যতের প্রশাসনিক সংস্কার এসবই নির্ধারণ করবে এই আলোচিত ঘটনাগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে। তাই এই পুরো বিষয়টি মূল্যায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যাচাইকৃত তথ্য, সরকারি নথি, আদালতের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যকে সমান গুরুত্ব দেয়া। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের শাসন তখনই শক্তিশালী হয় যখন বিচার হয় তথ্য ও প্রমাণের ভিত্তিতে, জনমত বা রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে নয়। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।